Introducing the all-new Jamuna Bank. Welcome to a new era of banking. Jamuna Bank. Banking reimagined. দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে যমুনা ব্যাংক প্রেজেন্টস টিবিএস কর্পোরেট টকসে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব এনআরবি কমার্শিয়াল ব্যাংক, একটি নতুন প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, যেই ব্যাংকটির যাত্রা শুরু হয়েছে 2013 সালে। তো এই 10 বছর ধরে ব্যাংকটি আসলে কেমন করছে, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে এবং নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে তারা কতটা সাকসেস হতে পেরেছে এবং ব্যাংকটির ভিশন কি, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আছেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান SM পারভেজ তমাল। আমরা তার সঙ্গে এনআরবিসি ব্যাংক নিয়ে জানবো। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা যদি একটু শুরুতেই বলি যে এনআরবিসি ব্যাংক আসলে কেমন করছে, কারণ আমরা যদি দেখি যে একে হলো নতুন প্রজন্মের ব্যাংক, তারপর যদিও 10 বছর হয়ে গেছে, তারপর আমাদের অনেকগুলো গ্লোবাল ক্রাইসিস গেছে, ইকোনমিক ক্রাইসিস চলছে, সবকিছু মিলে আসলে এই ব্যাংকটি কেমন করছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে দেখেন যে নতুন প্রজন্ম বলতে আমরা যে 2012-র পরে যে সমস্ত ব্যাংকগুলো দেওয়া হচ্ছে তাদেরকে আমরা নতুন প্রজন্মের ব্যাংক বলি। একসাথে 9টি ব্যাংক দেওয়া হলো, পরবর্তীতে আরও 2-3টে ব্যাংক এসছে। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে এই ব্যাংকগুলোর আমাদের যেমন একটা আলাদা ভিশন ছিল যে আমরা যারা প্রবাসীরা, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য তাদের এক্সপিরিয়েন্সকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার জন্য, বাংলাদেশের ডেভেলপমেন্টে তাদের কন্ট্রিবিউট করার সুযোগ করে দিয়েছিলেন। সেই জন্যই কিন্তু এনআরবিদের 3টি ব্যাংক দেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের আমরা এনআরবি কমার্শিয়াল ব্যাংক তখন শুরু হয় যাত্রা। তো আসলে যে গাইডলাইন এবং আমাদের যারা আমরা এখানে উদ্যোক্তা হয়েছিলাম, আমাদের যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনা আসলে ইমপ্লিমেন্ট ওইভাবে শুরুর দিকে করতে পারা যায়নি। এর অনেকগুলো কারণ আছে। যে একটি আমাদেরকে আলাদাভাবে আমরা মনে করেছিলাম যে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করব, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনবো, সেই ইনভেস্টমেন্ট বাংলাদেশে আমরা ইনফ্রাস্ট্রাকচার বা যে কোনো বাংলাদেশের ডেভেলপমেন্টের অংশীদার হব, এরকম চিন্তাভাবনা ছিল। কিন্তু সেখান থেকে দেখা যায় যে আমরা আসলে একটা সাধারণ তফসিলিভুক্ত ব্যাংক হয়ে যাই। সব ব্যাংকের যে ধরনের লাইসেন্স, আলাদাভাবে আমাদেরকে প্রবাসীদের সাথে কাজ করার সুযোগ বা আলাদাভাবে কোনো লাইসেন্স, যেটা গাইডলাইন ছিল এনআরবি ব্যাংকের, যে গাইডলাইন ছিল যে আমরা রেমিটেন্স এনে ব্যাংকের মূলধন তৈরি করব, সেভাবে আলাদা সুযোগটা দেওয়া হয়নি। তারপরেও আমাদের পথ চলা, আমাদের যে এক্সপেরিয়েন্স এবং বিশেষ করে আমি অন্য ব্যাংকের কথা বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে আমরা যেভাবে শুরু করেছিলাম, আমাদের শুরুর পথ চলাতে হয়তো হোঁচট খেতে হয়েছে, এক্সপেরিয়েন্সের অভাব। বাংলাদেশে যেভাবে তফসিলিভুক্ত ব্যাংকগুলো যে কাজ করে, আমরা তাদেরকে যেভাবে কাজ করতে সেই অনুকরণ করতে চেয়েছিলাম। যে কর্পোরেট সেক্টরে একটি নতুন ব্যাংক যার করসপন্ডিং অ্যাকাউন্ট নেই, বিদেশি ব্যাংকের কোনো সহযোগিতা নাই, বিদেশি ব্যাংক যাকে রিকগনাইজ করে না, সেই ব্যাংক কর্পোরেট সেক্টরের দিকে বেশি ঝুঁকে পড়াতে রিস্ক বেড়ে গেছে এবং আমরা এখানে হোঁচট খেয়েছি। সাধারণত ফার্স্ট লেয়ারের কাস্টমারদেরকে অনবোর্ড করা যায়নি নতুন ব্যাংক হিসাবে, যার জন্য 3rd, 4th লেয়ারের কাস্টমারকে অনবোর্ড করতে যেয়ে কর্পোরেট আমরা অনেক হোঁচট খেয়েছি। এই হোঁচট খাওয়ার পরবর্তীতে আমি যখন 2017-র পরে আমাদের বোর্ড পুনর্গঠন হয়, সেই জায়গা থেকে আমরা যখন চলার পথে আমরা বুঝতে পেরেছি যে আসলে সমস্যাটা কী এবং সব ব্যাংকগুলো একই সেগমেন্টে কাজ করবে এটা আসলে ঠিক না। প্রত্যেকটা ব্যাংকের একটা সেগমেন্ট ঠিক করা উচিত। যে আমরা এই জায়গাটাতে এসে আমরা চিন্তা করেছি যে আমরা আসলে সার্ভিস ওরিয়েন্টেড ব্যাংক হই, বেশি মানুষের সেবা দিব, যেটুকু আমাদের স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ নিয়ে আমরা শুধু দেশের মধ্যেই কাজ করার একটা সুযোগ খুঁজে নিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে আমরা ওইভাবে শক্তিশালী চাইলেও আমরা করতে পারবো না। পুরনো ব্যাংকগুলোর সাথে বিদেশি ব্যাংকগুলোর সাথে তাদের যে করসপন্ডিং রিলেশন আছে সেই রিলেশন আমাদের নেই।
তো সেই জায়গা থেকে আমরা সার্ভিস ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করেছি, বেশি মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি। এই জায়গা থেকে আমরা বিআরটিএ, ল্যান্ড রেজিস্ট্রেশন, বিভিন্ন বিল কালেকশন এগুলোর দিকে ঝুঁকে পড়েছি এবং এই জায়গাটাতে কাজ করতে যেয়ে আমরা বুঝেছি যে আসলে এই যে কর্পোরেট সেক্টরে ইনভেস্টমেন্ট সেটা যে কতখানি রিস্কি আমরা বুঝতে পেরেছি। প্রথমে না বুঝতে পারলেও 2%-এর রিশিডিউল আপনাদের জন্য মনে থাকে। তার মধ্যে কোভিডের কঠিন পরিস্থিতিতে দেশের যে অর্থনীতির যে অবস্থা, তখন লোয়ার সেগমেন্টে কাজ করার একটা বিশাল সুযোগ আমাদের তৈরি হয়, কারণ এই সেগমেন্টটা একদমই ফাঁকা ছিল। আর গ্রামের অর্থনীতিকে বাঁচানোর জন্য সরকারের যে প্রচেষ্টা, তার সাথে আমরা সংযুক্ত হয়ে গ্রামে চলে গিয়েছিলাম এবং সেই জায়গায় কাজ করতে যেয়ে আসলে দেখি যে এইখানকার যদি আপনারা রিপোর্ট নেন যে এনপিএল-এর পরিমাণ, যে লোয়ার সেগমেন্টে যদি কটেজ মাইক্রোতে বলেন এনপিএল-এর পরিমাণ, যেটা আমরা স্ট্যাটিস্টিক্স আসলে এই সেগমেন্টে বেশি কাজ করে এনজিওগুলোর এনপিএল আসলে কখনোই 4%-এর উপরে না। তো সেই জায়গাটাতে কাজ করার আগ্রহ ছিল, বেশি বেশি লোকের কর্মসংস্থান তৈরি করা, বেশি মানুষের সাথে সংযুক্ত হওয়া এবং সত্যিকারের অর্থে যে এই সরকারের যে স্লোগান ছিল যে গ্রামকে শহরায়ন, সেই প্রজেক্টের সাথেও আমরা সম্পৃক্ত হতে পারতেছি। এই কারণে কিন্তু আমরা এই সেগমেন্টটা চেঞ্জ করেছি এবং লোয়ার সেগমেন্ট, যেটা আমরা বলি যে গ্রামের অর্থনীতি, রুরাল ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে এখন আজকের দিনে ঢুকে পড়েছে। আচ্ছা, আমি রুরাল ডেভেলপমেন্টে আপনারা কিছু কাজ করছেন, সেখানে যাওয়ার আগে আমি আরেকটু স্পেসিফিক হই যে এই যে এনআরবি ব্যাংকগুলো, 3টি ব্যাংক দেয়া হলো, আমি যদি দেখি যে 2013 সালে, সেটা মূলত আমরা প্রবাসীদের জন্য নতুন নতুন প্রোডাক্ট আনা এবং তাদের টাকা সহজে দেশে পাঠানো বা ফরেন কারেন্সি বিজনেসগুলোতে তাদের কন্ট্রিবিউশন বাড়ানো, এইসব ছিল একটা উদ্দেশ্য। কিন্তু পরে দেখলাম যে একটি ব্যাংক পুরো নামই চেঞ্জ করে এনআরবি থেকে অন্য একটি ব্যাংক হয়ে গেল গ্লোবাল ইসলামী ব্যাংক। এরপর আপনারা আছেন, এখন 2টো ব্যাংক আছে এনআরবি নামে, এনআরবি কমার্শিয়াল এবং এনআরবি। তো এই যে আপনি একদিন আমার সঙ্গে কথা বলার সময় বলছিলেন যে আপনারা কেন বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে করেসপন্ডিংয়ে এগিয়ে নেই, কেন আপনারা রেমিটারদের জন্য ভালো ভালো প্রোডাক্ট আনতে পারছেন না, আপনারা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করছেন যেগুলো আসলে রেগুলেটরের অ্যাড্রেস করা উচিত। এগুলো যদি একটু আমাদের বলেন যে কী ধরনের চ্যালেঞ্জ, কেন আমরা এনআরবিদের বা প্রবাসীদের ভালো সার্ভিস দিতে পারছি না? আচ্ছা, আসলে দেখেন যে প্রবাসীদের রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতির একটা ভিত্তি। সেই জায়গায় সব ব্যাংকগুলোই কাজ করছে। এখানে আমাদের আসলে এনআরবি ব্যাংকগুলো যখন দেওয়া হয় গাইডলাইন, তো সেই গাইডলাইনে আমাদের একটা বিশেষ ভূমিকার কথা বলা হয়েছিল যে আমরা একটা বিশাল কন্ট্রিবিউশন করতে পারবো এই জায়গায়, কারণ আমরা নিজেরাই প্রবাসী, ওই জায়গাটার কথা জানি এবং এটাতে সহজ করা যাবে। কিন্তু কঠিন বাস্তবতা হলো যে একটি ব্যাংক যখন দেওয়া হয় বাংলাদেশে, এখানে আমি রেগুলেটরের কোনো গাফিলতিও আমি দেখছি না, এখানে দেখছি যে স্ট্রাকচারাল এবং আমরা সময়ের শিকার। যেহেতু আমাদের ব্যাংকগুলোকে বাংলাদেশে যে বিদেশি ব্যাংকগুলো আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি বা সিটিএনওয়াই, এই ধরনের ব্যাংকগুলো আমাদেরকে আজকে পর্যন্ত এরা আমাদেরকে রিকগনাইজ করেনি। তো আমরা বাংলাদেশ ব্যাংকের একটি তফসিলিভুক্ত ব্যাংক, লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হওয়া সত্ত্বেও এরা আজকে পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট খুলছে না। যেখানে আমাদের এখানে যারা বিদেশি ব্যাংক আছে তারা যদি আমাদের অ্যাকাউন্ট না খোলে, সেখানে আসলে রেমিটেন্স আনার ক্ষেত্রে আপনার অবশ্যই করসপন্ডিং ব্যাংকটা একটা জরুরি মাধ্যম, মানে জরুরি জিনিস। এখানে সেই জায়গাটাতে আমরা অনেক উইক, যেহেতু আমরা এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও আমাদের অনেক এলসি কনফার্ম করতে পারি না, বিশেষ করে যেহেতু বাংলাদেশে 3টি বিদেশি ব্যাংক, বড় বড় ব্যাংক আছে, তারা যেহেতু আমাদেরকে এখন পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করেনি, সেই কারণগুলোর জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। এই জন্য আমাদের রেমিটেন্স আনার ব্যাপারও এবং বিদেশের সাথে ব্যবসার ব্যাপারও আমরা আসলে সত্যিকারভাবে ওইভাবে কন্ট্রিবিউট করছি না। তো এই যে মানে তারা যে আপনাদের যে রিকগনিশনটা দিচ্ছে না,
এটা হয়তো বা আমরা অনেক সময় আমরা মিডিয়াতে একসময় দেখেছিলাম যে পলিটিক্যাল কনসিডারেশনে এই ব্যাংকগুলো দেওয়া হয়েছে কিনা বা এ ধরনের অনেক ধরনের আলোচনা ছিল, কিন্তু আলটিমেটলি তো এই ব্যাংকগুলো মার্কেটে আছে এবং ডিপোজিট নিয়ে কাজ করছে। আপনার ব্যাংক যদি আমি দেখি, আপনি এই ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর গত 5 বছরে আমরা দেখতে পাই যে ডিপোজিট এটা 2018 সালে 5,000 কোটি টাকা থেকে এখন প্রায় 17,000 কোটি টাকা ডিপোজিট আপনি বাড়িয়েছেন। এবং লোনের ক্ষেত্রে, এবং আমরা যদি দেখি যে ডিফল্ট লোনের ক্ষেত্রে আপনারা 5%-এর নিচে আছেন, মানে একটা টলারেবল লেভেলে আছেন। ডিপোজিট বাড়ছে মানে এই ব্যাংকটার উপর মানুষের আস্থা আছে, মানুষ এখানে টাকা রাখছে। তাহলে কেন বিদেশি ব্যাংকগুলো যখন আপনাকে ক্রেডিট লাইন দিচ্ছে না, অ্যাকাউন্ট ওপেন করছে না, ফলে আপনি ফরেন বিজনেসে পার্টিসিপেট করতে পারছেন না? এবং আমাদের যখন এই যে রেমিটেন্স ক্রাইসিসের সময় আপনাদের ভূমিকা সবচাইতে বেশি হওয়া উচিত ছিল বা থাকার কথা ছিল, সেখানে আপনারা কন্ট্রিবিউট করতে পারেননি। তাহলে এইটা আসলে কিভাবে অ্যাড্রেস করা উচিত? আসলে দেখেন যে প্রবলেম হয়ে গেছে যে মিডিয়া, পলিটিক্স এবং অর্থনীতি পাশাপাশি সব। আমাদেরকে প্রথমেই যখন ব্যাংক ওপেন হলো তখনই আমাদেরকে সিল দেওয়া হলো যে আমরা পলিটিক্যাল কনসিডারেশনের ব্যাংক। এই জিনিসটাতে আমরা কেওয়াইসি যখন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বা HSBC বা অন্য ব্যাংকগুলো যখন আমাদের কেওয়াইসি করে, তখন এই জিনিসটাই বারবার চলে আসে। বাংলাদেশের পত্রিকায় এই হেডলাইন আছে, কেওয়াইসির একটা অংশতে এই হেডলাইনগুলো চলে আসে যখন তার গুগল সার্চে করে যে ব্যাংকগুলোর ব্যাপারে। তখনই আমরা আমাদের দেশে মিডিয়াতে প্রবণতাও অনেক বেশি, এই নতুন ব্যাংকগুলো নিয়ে, ব্যাংক নিয়ে অনেক কিছু লেখার প্রবণতা। এই কেওয়াইসি আমরা কখনোই এই পলিটিক্যাল কনসিডারেশনের ব্যাংক হওয়াতে, ব্যাংকিংয়ে একটা বিশাল পারসেপশন না, ব্যাংকিংয়ে আমাদের পেপ শব্দটা আছে, পলিটিক্যাল এক্সপোজড পারসন, অথবা এই ঠিক সেম জিনিসটা এই পেপের ক্ষেত্রে একটা বিশেষ কনসিডারেশন করা হয় এবং তার অ্যাকাউন্ট একটা বিশেষভাবে পরিচালিত হয়। ঠিক ওরাও আমাদেরকে এই সেমভাবে ওই কনসিডারেশনে নেয়, বিশেষ ব্যাংক, বিশেষ পলিটিক্যাল ব্যাংক। অতএব কেওয়াইসিতে এরা আমাদেরকে, আজকে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এদের সাথে এই সমস্ত ব্যাংকের সাথে কথা বলছি। ধরেন কার্ড বিজনেসে করতে গেলে আপনার সরাসরি কার্ড বিজনেসে যেতে হলে আপনার এই অ্যাকাউন্ট ছাড়া, কারণ এই যতই বলেন আপনি ভিসা বা মাস্টার কার্ড তাদের অ্যাকাউন্ট এই সমস্ত ব্যাংকে, তারা যদি অ্যাকাউন্ট না খালে আমি সরাসরি কার্ড বিজনেসে যেতে পারছি না। এর মানে রিটেল সেক্টরটা আমার জন্য অতখানি হচ্ছে না, কারণ আমি সরাসরি বিজনেস করতে পারছি না। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাপ্রোচ করেছি এ ব্যাপারে, কিন্তু এইখানে দেখতে হবে যে এটাও আমাদেরও হয়তো ব্যর্থতা যে আমরা বুঝাতে পারছি না, এবং আমাদের ব্যালেন্স শিট বা এই যে এত লেখালেখি হয় ব্যাংক নিয়ে, সেইটা একটা প্রতিফলন অবশ্যই হবে যে এই ব্যাংকগুলো আমরা কেওয়াইসি তাদের মতো করে কমপ্লায়েন্ট হচ্ছি না। আচ্ছা, তো এখন ধরেন আপনাদের যেহেতু এই ব্যাংকগুলো ফরেন এক্সচেঞ্জ বিজনেসে খুব একটা মানে ভালো করতে পারছে না এই চ্যালেঞ্জগুলোর কারণে, তো সে কারণে এনআরবিসি আমরা দেখতে পাই যে এখন মাইক্রো ক্রেডিট বা গ্রামে গঞ্জে যদি আমরা যাই, তাহলে এখন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অনেক ব্রাঞ্চ, বুথ দেখতে পাই বা এনআরবির লোগো দেখতে পাই। আমি রিসেন্ট একটা অভিজ্ঞতায় বলবো যে আমি লালমনিরহাটে গিয়েছিলাম, আমি সকালবেলা ভোরবেলা আমি লালমনিরহাটে নেমে আমি একটি রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালা কিন্তু পরেছিল আপনাদের দেয়া একটি, তখন শীতকাল ছিল, শীতকালীন একটি পোশাক পরেছিল, পেছনে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের লোগো লাগানো ছিল। এই যে কাজগুলো আপনারা কিভাবে এত রিমোট এরিয়ায় পৌঁছাচ্ছেন? কারণ আমি যদি লালমনিরহাটের কথা এই জন্যই বলছি যে এটা মানে দেশের একটি একেবারে নর্থ বেঙ্গলের একদম একটি রিমোট একটি সিটি, তো সেইখানেও একজন রিক্সাওয়ালা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের একটি লোগো পরে একটি মানে পোশাক পরেছে এবং উনি কিন্তু এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নাম জানছেন। তো এত রিমোটে আপনারা পৌঁছাচ্ছেন কিভাবে? আসলে দেখেন যে আমি আগেই বলেছি যে আমাদের যে এক্সপেরিয়েন্স, আমরা প্রবাসী হিসাবে আমাদের কাজ করার যে এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে কাজে লাগাতে চেয়েছিলাম, এটাই ছিল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের জায়গা থেকে আমরা মনে করি যে মানে সঠিকভাবে ওই ইনভেস্টমেন্টটাই, মানে আমি আমার সাথে একই রকমভাবে আমার বোর্ড বিশ্বাস করে যে ইনভেস্টমেন্টের মাধ্যমে নতুন কর্মসংস্থান হয় না, সেই ইনভেস্টমেন্টটাকে প্রপার ইনভেস্টমেন্ট বলা যায় না। ব্যাংকের প্রথম কাজ হলো আমানতকারীর স্বার্থ রক্ষা করা।
তো আমি দুই দিকটাই দেখতে চাচ্ছি, যে আমানতকারী স্বার্থ রক্ষা করা এবং প্রপার ইনভেস্টমেন্ট, এই দুইটা জিনিস যদি আমি বিবেচনায় আনি এবং রিস্ক ফ্যাক্টর যদি আমি চিন্তা করি, তাহলে দেখব যে এই যে কটেজ মাইক্রোর যে ইনভেস্টমেন্টে তাদের যে রিপেমেন্টের যে প্রবণতা, সেই প্রবণতার দিকে দেখা গেলে আমি মনে করি যে একটু কঠিন হলেও এই কঠিন বাস্তবতার দিকেই আমরা ঝুঁকে পড়েছি, কারণ এখানে এনপিএল এর পরিমাণ 2%-এর নিচে। আর কঠিন যে বাস্তবতা পৃথিবীতে কোভিড পরবর্তী যুদ্ধ, এই যে অর্থনীতির যে ডামাডোল, আমাদের যে স্ট্রেংথ, সেখান থেকে কর্পোরেট সেক্টরে খুব একটা ভালো করা যাবে না, এটা এমনিতেই, এটা আসলে এটা বাস্তবতা। সেই জায়গায় আমরা যদি কটেজ এবং মাইক্রোতে আমরা রিমোট এরিয়াতে আমরা কাজ করছি, প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, এই কারণে যে এই প্রান্তিক মানুষের মাধ্যমে আমরা যদি নতুন কর্মসংস্থান তৈরি করি, আবার রিপেমেন্টও এদের ভালো, তো আমাদের আমানতকারীর স্বার্থ রক্ষা হচ্ছে, আবার আমাদের যে চিন্তাভাবনা যে বেশি বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করা, সবাই এক সেগমেন্টে কেন কাজ করবে। আমরা মনে করি যে এই জায়গায় যেহেতু একদম মাঠটা খালিই ছিল, কটেজ এবং মাইক্রোতে একদম যদি দুই একটি ব্যাংক বাদে এই জায়গায় কোনো ব্যাংক ছিল না। আজকে দেখেন এই যে আমরা যে সাব ব্রাঞ্চ, আমাদের মাথা থেকে আইডিয়া আসলো, আজকে দেখেন সব ব্যাংকগুলো সাব ব্রাঞ্চের দিকে ঝুঁকে পড়ছে। জি, আমরা প্রথম সাব ব্রাঞ্চ। কতগুলো সাব ব্রাঞ্চ আছে আপনাদের? আমাদের এখন টোটাল মানে অফিসিয়ালি 750-র মতো সাব ব্রাঞ্চ আছে। 750-র মধ্যে লোন দেওয়া হয় প্রায় 600 জায়গায় লোন দেওয়া হয়। তো আমরা মনে করি যে লোন দেওয়াটাই হলো মেইন ব্যাপার, মানে ইনভেস্টমেন্টের মধ্যে আছি। আপনি ডিপোজিট কালেকশন করা খুব সহজ ব্যাপার, কিন্তু এই আমানতকারীর স্বার্থ রক্ষা করা এটা একটা কঠিন ব্যাপার। সেই জায়গাটা চিন্তা করে বাংলাদেশের যে অর্থনীতিতে যে চাপটা ছিল কোভিড এবং কোভিড পরবর্তী পর্যায়ে, আমরা মনে করি যে রুরাল ডেভেলপমেন্টে আমাদের দায়িত্ববোধের মধ্যেও পড়ে রুরাল ডেভেলপমেন্টে কাজ করা, এবং সেখানে নতুন নতুন এই যে গ্রামের মানুষ শহরের মুখী হয়ে যায়, সেটা যাতে না হয়, এখানে গ্রামে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এবং আপনি দেখেন যে আমরা সবচেয়ে মানে প্রথম কাজটা আমি বেছে নিয়েছি যে রংপুর এরিয়া, রংপুর বিভাগে আমরা দেখেছি যে ব্যাংকগুলো কম, সে জায়গায় আমরা বলে না যেভাবে বিভিন্ন এখন রংপুর এরিয়াতে বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে। এর মধ্যে আপনি দেখবেন যে এখন ঢাকা থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টায় রংপুর যাওয়া যাচ্ছে। এই এরিয়ার মানুষের যে এরা অপেক্ষাকৃতভাবে সহজ এবং সরল, এবং তাদের লোন রিপেমেন্টের ক্ষেত্রে আপনি যদি গত 10 বছরের যদি স্ট্যাটিস্টিক্স নেন, তাহলে দেখবেন যে এই কটেজ এবং মাইক্রোতে তাদের লোন রিপেমেন্ট 1%-এর নিচে, এনপিএল 1%-এর নিচে। তো আমরা এই এরিয়াতে প্রথম কাজ শুরু করি, এবং প্রায় সবজয়, রংপুর, গাইবান্ধা, এই সমস্ত জায়গায় আপনি রংপুর জেলা এবং গাইবান্ধা জেলা আপনি আমাদেরকে একদম ইউনিয়ন পর্যায়ে পাবেন। এখানে আমরা 131টি ছোট ক্ষুদ্র মাইক্রো ক্রেডিট ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ করি, এবং 131টি সাব ব্রাঞ্চের মাধ্যমে আমরা প্রায় 55,000 লোন কাস্টমার আমাদের 55,000। এই এলাকায় রংপুর এবং রাজশাহী বিভাগে আমরা টোটাল 88,000 লোন দিয়েছি, ক্ষুদ্র লোন। এটা 50,000 থেকে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত। 20 লাখ প্রথম ধাপে কেউ পায় না। প্রথমত যারা প্রথম ধাপে যারা লোন ফেরত দেয়, তারাই শুধুমাত্র পরবর্তী ধাপে যেতে পারে। মিনিমাম কত থেকে দিচ্ছেন? 50,000 টাকা। 50,000 মিনিমাম? 50,000 টাকা। আমরা 50,000 টাকা থেকে। এটা কি কোলাটেরাল নিচ্ছেন আপনারা নাকি? কোলাটেরাল বিহীন, সম্পূর্ণ কোলাটেরাল বিহীন এখানে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। এখানে এর মধ্যে সরকারের যে সাবসিডি আছে, এই প্রান্তিক পর্যায়ে মানুষের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্স আছে, সেগুলোকেও আমরা কাজ করছি। এখানে আমরা 7%-এ, সর্বনিম্ন 7% থেকে আমরা লোন দিচ্ছি। এই জায়গাটাতে আমি মনে হয় যে এই জায়গার প্রান্তিক মানুষ যে ধরনের সুদের চাপে ছিল, 24 থেকে আরও বেশি, আমি কথাগুলো না বললেই নয়, যে সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর 1 ডিজিট লোনের যে ভীষণ, সেই ভীষণটা কিন্তু আমরা বাস্তবায়ন করি। আমরা 88,000 লোন কাস্টমারকে 1 ডিজিটে লোন দিয়েছি। মানে 88,000 কাস্টমার নাকি? 88,000 ক্ষুদ্র উদ্যোক্তাকে। আচ্ছা।
ওকে, তো এটার সাকসেস কেমন দেখছেন, মানে উদ্যোক্তারা কেমন করছে? আমরা বলেছি যে এর মধ্যে প্রায় আপনি যদি আমাদের লাইভ দেখেন, এখন লাইভ কাস্টমার আমাদের এখন 65,000। এর মানে এর রিসাইক্লিংটা খুব ভালো হচ্ছে, এবং এখানে আমাদের এনপিএল এর পরিমাণ 1%-এর নিচে। তো সত্যিকার এনপিএল 0.45%। মানে টোটাল ব্যাংকের ওভারঅল আপনার এনপিএল 4.5%। এই সেক্টরে কটেজ এবং মাইক্রোতে আমার, আচ্ছা ইন্ডাস্ট্রির কটেজ এবং মাইক্রোতে আমাদের এনপিএল 0.45। ওকে, কিন্তু টোটাল ব্যাংকের এনপিএল হয়তো 4.5%-এর কাছাকাছি বা একটু উপরে। কিন্তু এই জায়গাও আমাদের এই যে পূর্ব অভিজ্ঞতা, যেটা আমরা বললাম যে ব্যাড এক্সপিরিয়েন্স, শুরুর দিকে চলাপথ যে ব্যাড এক্সপিরিয়েন্সটা আমরা পেয়েছি, সেই জায়গা থেকেই এই এনপিএলটা হয়েছে। এবং আপনার বুঝতে হবে যে বাংলাদেশে 2018-র পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি পড়েছে প্রথমে, এবং ব্যবসা এবং গার্মেন্টস এবং অন্যান্য সেক্টরে কোভিডের যে চাপ এবং যুদ্ধ পরিস্থিতির চাপে, এই কারণেও কিন্তু কর্পোরেট সেক্টরে এনপিএলটা অনেক বেড়েছে। এবং আমাদের যেহেতু ক্লাস ই ক্যাটাগরির কর্পোরেট ছিল না, যার জন্য সি ক্যাটাগরি বা ডি ক্যাটাগরির কর্পোরেট থাকাতে এরা সহজেই এই জায়গাটাতে এই চ্যালেঞ্জটা নিতে পারে না, কোভিড এবং পরবর্তী পরিস্থিতির চ্যালেঞ্জটা। এই জায়গায় আমাদের অবশ্যই মানে চ্যালেঞ্জ রয়ে গেছে এই টাকা উদ্ধার করা, এবং এদেরকে আসলে সত্যিকারে আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। কিন্তু আমরা সত্যিকার বাস্তবতায় আমরা দেখছি যে আমাদের কাজ করার ক্ষেত্র, এর মানে নয় যে এনআরবিসি ব্যাংক রেমিটেন্সে কোনো অবদান রাখছে না। আমরা অন্যান্য যে আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির মধ্যে আমরা রেমিটেন্স নিয়ে কাজ করছি। এবং আমি মনে করি যে এই যে আমাদের যে সরাসরি রেমিটেন্স, যে আমরা এতগুলো জায়গায় এত লোকেশনে গ্রামগঞ্জে আছি, এবং সেখানে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে প্রবাসীর দের জন্য, রিপ্যাট্রিয়েশনের জন্য, প্রবাসীরা যারা ফেরত আসে তাদের জন্য প্রোডাক্ট আছে, প্রবাসী যারা আছে তাদের গৃহ নির্মাণ প্রকল্প আছে। তো এইগুলো আমাদের বেশ ভালো, কুমিল্লা, নোয়াখালী এবং রংপুর এলাকাতে বেশ ভালো কাজ করছে। আপনি যে প্রোডাক্টগুলোর কথা বললেন, আপনি কি আপনার ব্যাংকের জন্য মানে এমন কিছু প্রোডাক্টের কথা বলতে পারেন যেগুলো আসলে আমরা বলতে পারি ডিপোজিটরদের বা লোন গ্রাহকদের যে হ্যাঁ কেন তারা এনআরবিসি ব্যাংকে চুজ করবে? আমাদের দেখেন যে আমাদের যে যদি কটেজ এবং মাইক্রোতে আমাদের কয়েকটি প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টে প্রবাসীদের জন্য স্পেশাল প্রোডাক্ট আছে। যারা প্রবাসীরা বিদেশে আছেন তাদের বাসস্থান তৈরি করার জন্য প্রোডাক্ট আছে। তারপর আমাদের প্রোডাক্ট আছে দেশগড়ি, এখানে এই একদম ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা প্রোডাক্ট, তারা 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পায়। এবং এখানে মেইনলি আমরা দেখি যে কতজনের কর্মসংস্থান তৈরি হচ্ছে, এইটার উপরে আমাদের পার্সেন্টেজ লোনের সুদের হার ডিপেন্ড করে। যদি সে দেখা যায় যে ধরেন না 2 লাখ টাকা নিল এবং 4 জনের কর্মসংস্থান করলো, এবং সে আবার লোনের জন্য ফেরত আসলো, সে টাকা ফেরত দিয়ে আবার নতুন লোন, তো আমরা এটাকে ওইভাবে একটা রেশিও অনুযায়ী যে কত নতুন লোকের কর্মসংস্থান তৈরি করবে এই রকম রেশিও করি। তো রেশিওটা এই প্রোডাক্টের মেইন ব্যাপারটাই আমরা দেখি যে কত লোকের কর্মসংস্থান হচ্ছে, তার উপরে সুদের হারটা আমরা রিল্যাক্স করি। যে একটা লোক যদি বেশি কর্মসংস্থান করে আপেক্ষিকভাবে এই ইনভেস্টমেন্ট দিয়ে, এবং তার বিজনেসটা যদি গ্র্যাজুয়েট হয়, আমরা বলি যে সে একবার লোন ফেরত দেওয়ার ক্যাপাসিটি অ্যাভেল করে, তো আমরা চেষ্টা করি যে সে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স বা অন্য রিফাইন্যান্সের মাধ্যমে যতখানি কমে পারা যায় সেটা, বিভিন্ন সময় বিভিন্ন সুযোগগুলো আসে। বাংলাদেশ ব্যাংকের এরকম রিফাইন্যান্স আছে যেটা 5%-এ হয়, 7%-এ হয়। তো আমরা এই জায়গায় চেষ্টা করি যে এদেরকে এই ধরনের সুযোগের মধ্যে নিয়ে এসে তাদের যাতে ইএমআই কম হয় সেই কাজটা করার চেষ্টা করি। তো আমরা দেখতে পাই যে কর্মসংস্থানকে আপনারা অনেক বেশি গুরুত্ব দেন এনআরবিসি ব্যাংক, এবং কর্মসংস্থান তৈরিকে কেন্দ্র করে আপনারা আপনার প্রোডাক্টগুলো করে থাকেন। জি, আমরা আমাদের নিজেদের মধ্যেও তাই, যে এই ব্যাংক যখন আমি
18 সালে প্রথম দিকে এই ব্যাংকে 500 লোক কাজ করতো, এখন এই ব্যাংকে প্রায় 6000-এর উপরে লোক কাজ করে। এখানেও আমরা গুরুত্ব দিচ্ছি যে সরাসরি কর্মসংস্থান, এবং আমি মনে করি এই ব্যাংকে যারা সরাসরি কর্মসংস্থান হচ্ছে, আমাদের মোটিভেট করার চেষ্টা করি যে একজনের কর্মসংস্থান সে যদি আরও 10টি কর্মসংস্থান তৈরি করতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের এই যে প্রবাসীদের স্বপ্ন এটা সফল হবে, এবং বাংলাদেশে যে বেকারত্বের চাপ এবং বিশেষ করে গ্রামের লোক যে শহরে চলে আসে, এই জিনিসটার থেকে আমরা সত্যিকার অর্থে এই যে আমাদের সরকারের যে স্লোগান গ্রামকে সহায়ন এবং স্মার্ট বাংলাদেশ, এই স্লোগান শুধু স্লোগানই থাকবে না, তখন সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে। আমরা যদি একটু এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শুরুর দিকে যাই, যে আমরা যখন 2013 সালে তারা শুরু করলো, তারা তো এটা আসলে এখানে যারা উদ্যোক্তা ছিলেন সবাই নন রেসিডেন্ট বাংলাদেশি, আপনি নিজেও নন রেসিডেন্ট বাংলাদেশি। তো ওইখানে আমরা দেখতে পাই যে কয়েক বছরের মধ্যে বিগিনিংয়ে বেশ একটা বড় কনফ্লিক্ট তৈরি হয়েছিল ডিরেক্টরদের মধ্যে, সেটার কারণে ব্যাংকটা অনেক সাফার করেছিল, আমরা কিছু স্ক্যামও দেখতে পেয়েছিলাম। এরপর কিন্তু আপনাদের বোর্ডটার রিস্ট্রাকচার করা হলো, এরপর আপনি চেয়ারম্যান হলেন এই ব্যাংকের, এবং গত 2017-র পর থেকে আপনি ব্যাংকটি চালাচ্ছেন। তো এরপর আমরা দেখতে পাই ব্যাংকের ইন্ডিকেটরগুলোতে বেশ উন্নয়ন, এবং আপনাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস, আপনাদের ব্র্যান্ডিং, রেপুটেশন আমরা অনেক উত্তরণ দেখতে পেয়েছি। তো এই যে ডিরেক্টরদের যে কনফ্লিক্ট, এটা আসলে এখন কি অবস্থায় আছে, এটা কি এখনো চলমান কিনা, এটা কতটা ওভারকাম করতে পেরেছে, এবং এই ধরনের কনফ্লিক্ট, ডিরেক্টরদের কনফ্লিক্ট আসলে ব্যাংকে কিভাবে এফেক্ট করে? কারণ এটা তো শুধু আপনাদের ব্যাংক না, আমরা আরো অন্যান্য ব্যাংকগুলোর মধ্যেও দেখতে পাই। আসলে কঠিন প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর দিতেই হবে। এটার মেইন কারণ হলো, আসলে দেখেন ব্যাংকিংয়ে ইনভেস্টমেন্ট, আমরা যারা প্রবাসী, আমরা সত্যিকার প্রবাসী যারা এই ইনভেস্টমেন্টে এসেছি এই ব্যাংকের মাধ্যমে, আসলে আমরা চিন্তা করেছিলাম যে আসলে আমরা তো ইনভেস্টমেন্ট করি, প্রবাসে করি, যেখানে কাজ করছি সেখানে ইনভেস্টমেন্ট করি, দেশের সাথে সম্পৃক্ত হতে চেয়েছিলাম। দেশের যে ডেভেলপমেন্টটা শুরু হয়েছিল এবং পৃথিবীর যত স্ট্যাটিস্টিক্স ছিল তখনকার সময় 2010, 11, 12-তে যে বাংলাদেশ 2020-এর দিকে একটা বিশাল রেভলিউশন হবে, দ্যাট ওয়াজ দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিতে, এই জিডিপি গ্রোথ যত কিছু দেখাচ্ছিল। তো দেশের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা থেকেই কিন্তু এই ব্যাংকে ইনভেস্টমেন্ট করা। এবং আমরা কিন্তু তখন ধরেন আমার একটা ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড আছে প্রবাসী, এরকম আমাদের ব্যাংকে কিন্তু এরকম 3-4 জন লোক প্রবাসী থেকে ব্যাংকিংয়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে উদ্যোক্তা হয়েছে। কিন্তু এখানে প্রথমে এসে আসলে আমরা মনে করিনি যে এখানে আসলে ব্যাংকিংটা তো এক্সিকিউশন পার্টের ব্যাপার। বোর্ডের কাজ হলো শুধু পলিসি নির্ধারণ করা, এবং এক্সিকিউশন পার্ট যদি খুব ভালো হয় তাহলে তো আসলে ব্যাংকে গভর্নেন্স এবং কমপ্লায়েন্স দুইটা যদি মেনটেন করে আপনি যদি ভিশনের দিকে যান, গোল আপনার কাছে লক্ষ্যে পৌঁছানো খুব সহজ হয়ে যায়। এই চিন্তাভাবনা থেকেই কিন্তু এখানে আসা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে এই ব্যাংকের প্রথম ভুল ছিল যে এইখানের যারা ব্যাংক সৃষ্টিকালীন সময় যারা কাজ করেছে তারা বেনামি শেয়ার হোল্ডার নিয়ে আসছে। যে এই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা হয়েছে যে সে তার বিভিন্নভাবে প্রবাসীদের নামে করে নিজে বেনিফিশিয়ারি হয়ে এই ব্যাংকটার সাথে সম্পৃক্ত হয়েছে। ওই প্রবাসীর নামে ডাইরেক্টর হয়ে সে এই ব্যাংকটা এখান থেকে, তারা হয়তো বা দেখা গেছে যে অন্য ব্যাংকের ডাইরেক্টর বা এখানে লোকাল ব্যবসায়ী, তারা এই ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়ে, যেটা আসলে বাংলাদেশের চলমান কথা আছেই, আপনি জানেন যে এখানকার লোন ওখানে নেওয়া লোন ব্যবসা, এই লোন ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছিল প্রথম দিকের বোর্ড। এবং এটার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেয় এবং 6 জন ডাইরেক্টর থেকে শুরু করে বোর্ডকে পুনর্গঠিত হয়। এবং এই যে আমাদের এই বোঝা নিয়ে কিন্তু আমরা চলছি। এই ইতিহাসটা অনেকেই ভুলে গেছে, বাংলাদেশ ব্যাংক কী পদক্ষেপ নিয়েছে, এবং তখনকার এমডিকে অপসারণ করা হয়, চেয়ারম্যানকে 3 বছরের জন্য ব্যাংকিং সেক্টর থেকে দণ্ডপ্রাপ্ত হয়, যে ব্যাংকেও আর্থিক প্রতিষ্ঠানে উনি কাজ করতে পারবেন না। এখন প্রবলেম হয়ে গেছে কি আমাদের মধ্যে যে প্রবণতা, এবং দুর্ভাগ্যক্রমে এই বেনামি শেয়ার হোল্ডার যারা নিজেরা বেনিফিশিয়ারি না, অথচ তাদের নামে আছে, তাদের কয়েকজন যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু এখন মারা গেছেন।
যার ফলে এই বেনামিরা বিদেশ থেকে বিভিন্ন রকম অপপ্রচারের সাথে জড়িত হয়। এদের যে যারা বেনিফিশিয়ারি তারা তাদের কাছে দাবি করে ফেরত পাওয়ার জন্য শেয়ার। তো এই সমস্ত নিয়ে একটা বিশাল, আসলে মূল উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী ছিল যে প্রবাসীদের জন্য ব্যাংক। আপনি রিয়েল প্রবাসী, আপনার ইনভেস্টমেন্টের একটা পার্ট বাংলাদেশে এসে কন্ট্রিবিউট করবেন আপনার এক্সপিরিয়েন্সকে নিয়ে। সেই জায়গাটাতে শুরুতে এখানে একটা ব্যর্থতা, এটা আমি মাঝে মাঝে বলি যে জন্মগতভাবে পঙ্গু। এরকম যে আসলে যে উদ্দেশ্য করা হয়েছিল সেখানে সেই উদ্দেশ্য সফল হয় না। লোকাল ব্যবসায়ীরা এই ব্যাংকের সাথে জড়িত হয়েছে। সেই জায়গা থেকে মুক্তি পেতে আমাদের 5 বছর চলে গেছে। সেখান থেকে আমাদের নতুন করে পথ চলা। কিন্তু সবসময় হয় কি, ইলেকশন পরবর্তী এবং পূর্ববর্তী পিরিয়ডে দেশের বাইরে যারা থাকে তাদের মধ্যে ধারণা থাকে যে অনেকের মধ্যে মানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা অনেকে আসে এই ব্যাংকিং ব্যবসায়, তারা মনে করে যে তারা ইনভেস্টমেন্ট বা উদ্যোক্তা হয়ে ব্যাংকের মালিক হয়েছেন। ব্যাংকিং কিন্তু প্রকৃত মালিক নেই। আপনি একজন ইনভেস্টর বা শেয়ার হোল্ডার। একটা প্রাইভেট কোম্পানির শেয়ার হোল্ডার আর ব্যাংকের শেয়ার হোল্ডার, দিস ইজ টু ডিফারেন্ট স্টোরি। ব্যাংক হলো আমানতকারীর টাকা দিয়ে ব্যাংক চলে। তো আমানতকারী এখানে মুখ্য। আপনি শুধুমাত্র এখানে যে আপনার যে কাজ, শেয়ার হোল্ডার কিন্তু আপনি মালিক না কিন্তু ব্যাংকের, কারণ আপনার ব্যাংকের সমস্ত ইনকাম হয় আমানতকারীর টাকা দিয়ে। তো এখানে নিজেকে মালিক মনে করার কোনো কারণ নেই। এবং আপনি যদি বিআরপিডি বা বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট পড়েন, এখানে কিন্তু আপনাকে কখনোই মালিক বলা হচ্ছে না। হ্যাঁ, আপনি শেয়ার হোল্ড করেন, সেই হিসাবে বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারবেন, কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পলিসি মেকিং, আপনাকে এক্সিকিউশনের দায়িত্ব দেওয়া হয়নি। এই জায়গায় অনেকে চিন্তাভাবনার ভুল আছে যে নিজেকে অনেকে মালিক মনে করে অংশীদারিত্ব ব্যবসার মতো নিজেকে মনে করেন। আসলে এখানে এটা সুযোগ নাই। এই ব্যাংকের সমস্ত আমার যত লক্ষ লক্ষ আমানতকারী আছে তারাই সত্যিকার মালিক। এবং আমাদের বোর্ডের কাজটা হলো সঠিকভাবে পলিসি নির্ধারণ করা, সঠিকভাবে সেই জায়গাতে ইনভেস্টমেন্ট করা যেখানে আমানতকারী স্বার্থ রক্ষা হবে, এই ইনভেস্টমেন্ট ফেরত আসবে। এবং আমার শেয়ার হোল্ডারদের প্রতি আমার দায়িত্ব যে তারা যেন সত্যিকার অর্থে যে তাদের যে বেনিফিট ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডটা সত্যিকার অর্থে পায়। এই জায়গায় আমরা সচেষ্ট হয়েছে। আপনি যদি দেখেন যে গত 6 বছরে আমরা যে ডিভিডেন্ড দিয়েছি সেটা এই 11টা ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি। এই যে নতুন ব্যাংক দেওয়া আছে এবং পুরনো ব্যাংক অনেকের চেয়ে বেশি। আমরা প্রথম 10টি ব্যাংকের মধ্যে একটি যারা ডিভিডেন্ডে সবসময় 10%-এর উপরে ডিভিডেন্ড দিয়েছি। 10, 10, 12, 15% আমরা ডিভিডেন্ড দিয়েছি। তো এই জায়গায় আমরা চেষ্টা করেছি এবং যাতে শেয়ার হোল্ডারদেরও স্বার্থ রক্ষা হয়। এবং এই যে ডিরেক্টরদের কনফ্লিক্ট আপনি বলছেন সেটা কি এখনো ওভারকাম করতে পেরেছেন? কারণ আমরা কিন্তু আপনি যে ব্র্যান্ডিং বা রেপুটেশন তৈরি করছেন, আমরা কিন্তু এখনো দেখতে পাই যে একটা গ্রুপ হয়তো খুব সংক্ষুব্ধ অবস্থায় আছে। আপনার কি রেসপন্সিবিলিটি তাদের এই সংক্ষুব্ধতাকে থেকে বের করে আনা? আসলে দেখেন যে 53 জন প্রবাসী, আমরা বলি 53 জন প্রবাসীকে নিয়ে আমাদের পথ চলা। এই 53 জন প্রবাসীদের মধ্যে কিছু লোক আছে যারা সত্যিকার অর্থে ইনভেস্টমেন্টটা তাদের না, তারা আসলে বেনামি ইনভেস্টমেন্টের বেনিফিশিয়ারি হয়ে গেছেন তারা। এদের মধ্যে একটা প্রবণতা, প্রথম দিকে যে এই ব্যাংকটা করাতে একটি এক্সেপশন করা হয়েছিল, যে এক্সেপশনটার মাসুল আমরা দিচ্ছি। সেই এক্সেপশন হলো যে এখানে নিয়ম ছিল যে 10 কোটি টাকা মিনিমাম হতে হবে স্পন্সর হওয়ার। কিন্তু যে কোনো কারণে এনআরবি কমার্শিয়াল ব্যাংকেরই একমাত্র এক্সেপশন দেওয়া হয়েছিল যে 20 জন মিলেও 10 কোটি টাকা দিয়ে একটা গ্রুপ স্পন্সর হতে পারবে। এভাবে 53 জনকে স্পন্সর করা হয়। এটাই আসলে এই ভুলের মাসুলটা আমাদের এখন দিতে হচ্ছে। এখন যেহেতু আমরা আইপিও ভুক্ত, আমরা ক্যাপিটাল মার্কেটে আছি, এখন আর এই সমস্ত গ্রুপকে কোনো ক্যাপিটাল মার্কেটের অংশ নয়। এই গ্রুপের প্রত্যেক লোককে আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা একবার ডাইরেক্টর হবে। এই যে আশ্বাস থেকে প্রবাসে থাকা কেউ একজন ছোট ব্যবসা করে অথচ তার একটা ইনভেস্টমেন্ট এখানে আছে, সে মনে করছে যে এটা আমি আসলে একজন ডাইরেক্টর হতে চাই। আর বাংলাদেশে তো পত্রিকা পড়লে দেখা যায় যে ডাইরেক্টর হলে অনেক কিছু অনেক সুবিধা পাওয়া যায়, ব্যাংক থেকে শত শত কোটি টাকা চুরি করা যায়। থাকলে কিন্তু আপনি ডাইরেক্টর হতে পারবেন, সেটা কিন্তু পারবেন না, কারণ বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংক কিন্তু রিসেন্টলি এই যে মানে আমরা দেখতে পাই যে অল্প বয়সী কোনো এক্সপেরিয়েন্স নেই, টাকা থাকলেই সে ব্যাংকের ডিরেক্টর হয়ে যাচ্ছে এবং তার ফলে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা রেগুলেশন রিসেন্টলি দিয়েছে যে আপনার একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। এসএসসিরও আছে যে 2% শেয়ার হোল্ড করতে হবে, আনলেস মানে প্রথম ব্যাংকের ডাইরেক্টর হতে হলে উদ্যোক্তা বা শেয়ার হোল্ডার ডাইরেক্টর হলে 2% শেয়ার হোল্ড করতে হবে, এবং সেকেন্ড হলো আরো অনেক কমপ্লায়েন্স মেইনটেইন করতে হবে। 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স লাগবে, মিনিমাম 30 বছর বয়স হইতে হবে, এগুলো আমরা আলাদা কিন্তু এই প্রশ্নটা হলো যে ওই যে স্বপ্ন, ডাইরেক্টর হলে অনেক কিছু করা যায়, ওই স্বপ্ন থেকে অনেকেই প্রভাবিত হয় এবং তাদেরকে মিসগাইডেড করা হয়। এবং এখানে আসলে যে ব্যাংকে পার্টিসিপেশন জায়গা হলো শেয়ার হোল্ডারদের পার্টিসিপেশনের জায়গা একমাত্র বোর্ড। আলাদাভাবে আপনাকে এক্সিকিউশন পার্টে আসার কোনো সুযোগ শেয়ার হোল্ডারদের নাই এবং স্পন্সরদেরও নাই। এই জিনিসটা বোঝার ভুল যে সবাই যারা এই আমাদের অনেকে স্পন্সর আছে যারা মনে করে যে তিনি স্পন্সর হয়ে এটা এক্সিকিউশন পার্টে আসতে পারবেন, উনি এসে এক্সিকিউশন পার্টি এভাবে চালাবেন। তো আসলে কিন্তু সমস্ত শেয়ার হোল্ডারদের একটাই জায়গা, সেটা হলো বোর্ড। বোর্ড শেয়ার হোল্ডারদের প্রতিনিধিত্ব করে এবং বোর্ডের এক্সিকিউশন পার্টে কোনো কাজ নেই। বোর্ডের কাজ পলিসি নির্ধারণ করা, গাইডলাইন দেওয়া এবং কমপ্লায়েন্স মেনটেন হচ্ছে কিনা, রেগুলেটরের কাছে জবাবদিহি, এই কাজগুলোর মধ্যেই সীমাবদ্ধতা। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি নতুন সার্কুলার আছে, ডাইরেক্টরদের দায়িত্ব কর্তব্য নিয়ে এখন সার্কুলার দেওয়া হয়েছে, আরো বেশি ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক হয়ে গেছে। জি, তবে সেটা নিশ্চয়ই সেটা আপনাদের ব্যাংকে কতটা হেল্প করবে এই কনফ্লিক্টগুলো দূর করতে? আসলে আমাদের চেষ্টা চলছে বোঝানোর, কিন্তু যেটা বাংলাদেশি 53 জনের মধ্যে অংশীদারিত্ব, ব্যবসা, চিন্তাভাবনা অনেক কঠিন। এখন আমার হাজার হাজার শেয়ার হোল্ডার, আমাদের বোর্ডের দায়িত্ব আমাদের শেয়ার হোল্ডারদের প্রতি। সাধারণ শেয়ার হোল্ডার আমাদের 17,000-এর উপরে শেয়ার হোল্ডার। এখানে শুধু আমরা 53 জনের মধ্যে বন্দী হয়ে থাকলে তো হবে না, আমার প্রত্যেকটি শেয়ার হোল্ডারের কাছে আমার জবাবদিহি করতে হবে। তার উপরে আমার জবাবদিহি করতে হবে আমানতকারীর কাছে, যে তার আমানতকারীর টাকা স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, ফেরত আসছে কিনা। আমরা ওই দিকে সবচেয়ে বেশি সচেষ্ট, আমরা আমাদের পথে চলছি এবং আমরা যে পথটা বেছে নিয়েছি যে বেশি লোকের জন্য ব্যাংকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়া। এবং আপনি জানেন যে এটি একমাত্র ব্যাংক যেখানে আমরা এখন অনেক ব্যাংকই আছে যে আমাদের ফিল্ড অফিসার আছে যারা ঘরে ঘরে যায়। তো আমাদের প্রায় 600-র উপরে ফিল্ড অফিসার যারা মানুষের ঘরে ঘরে যেয়ে তাদের খোঁজ খবর নেয়, ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে কিনা, সেই ইনভেস্টমেন্টটা সঠিক হচ্ছে না সেই জায়গায় আমরা মনিটরিং করি। তো এখন ব্যাংক টেকনোলজি ভিত্তিক আমাদের দেশের যে চেঞ্জ আসছে, আমরাও ব্যাংকগুলো ডিজিটাইজেশন চলছে ফিনটেকের মাধ্যমে খুব সহজেই এখন আমাদের যে এই মাইক্রো ক্রেডিট লোন প্রসেস অটোমেটিক, এবং দ্বিতীয় দিনেই আজকে অ্যাপ্লিকেশন করলে 2 দিনের মধ্যে লোন ডিসবার্সমেন্ট পেয়ে যায়, মানুষ হাতে টাকা পেয়ে যায়। তো সেই জায়গাটায় আমরা আরও চেষ্টা করব যে ন্যানো ক্রেডিটের দিকে যাওয়া, যে কয়েকটি ব্যাংক অলরেডি ন্যানো ক্রেডিট শুরু করেছে, আমরাও ফিনটেক ইউজ করে মানুষ যেন ঘরে বসে ব্যাংকিং করতে পারে এবং সবাই যেন ব্যাংকিংয়ের আওতার মধ্যে আসে, এই কাজটা আমরা করছি। এবার আমরা একটু পারভেজ তমালকে চিনি, যে আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পাই যে আপনি নিজেও তো একজন নন রেসিডেন্ট বাংলাদেশি এবং আপনি দীর্ঘ আপনার কাজের অভিজ্ঞতা আছে রাশিয়াতে, এবং সেখানেও আপনি কিন্তু এই ব্যাংকিং সেক্টরেই আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে রাশিয়া, সেখান থেকে এরপর আপনি বাংলাদেশে এসে আবারও ব্যাংকিং ব্যবসায় যুক্ত হলেন। এটা যদি একটু বলেন যে আপনার আসলে মানে এই যে বাংলাদেশে ব্যাংকিংয়ে কন্ট্রিবিউট করার কি ধরনের মানসিকতা বা কি চিন্তা নিয়ে আপনার মনে হলো যে বাংলাদেশে আপনি ব্যাংকিং ব্যবসায় যুক্ত হবেন? আসলে দেখেন, কখনো চিন্তাই ছিল না বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায় যুক্ত হওয়ার, কিন্তু যে রাশিয়ার এক্সপেরিয়েন্সটা, আমি একজন আইটি ইঞ্জিনিয়ার, ওই হিসাবে আমার যে কর্পোরেট আমরা যে প্রতিষ্ঠান তৈরি করেছি সেখানে আমাদের একটা কর্পোরেটের মধ্যে একটা অংশ, আমাদের গ্রুপের একটা অংশ একটি ব্যাংক ছিল। তো মেইনলি যখন একটা বড় কোম্পানি $1 বিলিয়ন উপরে টার্নওভার থাকে একটা বড় কোম্পানি, তখন আপনাকে সব জিনিসটাই এই ফাইন্যান্সটা বুঝতে হয়, যার জন্য আমার বিভিন্ন ধরেন আমি
আমার শিখতে হয়েছে, গ্যাপের কোর্স করতে হয়েছে, ইসলামী ব্যাংকিং শিখেছি, কোর্স করেছি। তো বিভিন্ন রকম আমার এই এক্সপিরিয়েন্সগুলো আগে থেকেই ছিল। তো বাংলাদেশে আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকিং করার পিছনে কারণটা একটাই ছিল যে আমি বিদেশে প্রবাসে যেহেতু বসবাস করি, সরাসরি বাংলাদেশে একটা ব্যবসা খুলে বাংলাদেশে কন্ট্রিবিউট করার সুযোগ ছিল না। ব্যবসা এইটাই ছিল সবচেয়ে সহজ পথ, যে আমি ইনভেস্টমেন্ট করলাম, যেখান থেকে সত্যিকার অর্থে আমার ইনভেস্টমেন্টটা মনিটরিং হবে, সুপারভিশন হবে এবং সত্যিকার মানুষের কাছে পুষবে এবং আমি এই বাংলাদেশের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারছি এবং পার্টনার হতে পারছি। এই চিন্তাভাবনা থেকে ইনভেস্টমেন্টটা করা, কিন্তু সরাসরি ডাইরেক্টর হওয়া, ব্যাংকে চেয়ারম্যান হওয়া এরকম কোনো ইচ্ছা ছিল না। কিন্তু এটা সময়ে যে পরিবর্তনটা আমাদের ব্যাংকের মধ্যে হয়েছে, যে চ্যালেঞ্জটা ছিল, একটা ব্যাংক আপনার যদি তখন মনে থাকে যে 2017 সালের পত্রিকাগুলোর হেডলাইন, সমস্ত পত্রিকার হেডলাইন ফার্মার্স ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এই হেডলাইনগুলো ছিল। সেই চ্যালেঞ্জ থেকে ইচ্ছা ছিল যে এই চ্যালেঞ্জ থেকে একটা ব্যাংক আমাদের ইনভেস্টমেন্ট, প্রবাসীদের অনেক কষ্টের টাকা, আমরা সত্যিকারে অনেক কষ্টের টাকায়, সেই জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম। শুধু আমি নয়, আমার মতো কয়েকজন প্রবাসী, আমাদের এই চ্যালেঞ্জের কারণে আমরা যে বোর্ডটা আজকে আমরা দেখছেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম সদস্যই প্রবাসী, এবং এই প্রবাসীদের এই চ্যালেঞ্জ নিয়েই আমি এবং আমার সহযোদ্ধা যারা আছেন, বোর্ডে যারা আছেন, তাদের এই চিন্তাভাবনা থেকেই এই ব্যাংকটা আজকে এই পর্যায়ে আসছে। এখানে আপনি যদি আমাদের দিকে তাকান যে আমার এক্সপেরিয়েন্স কীভাবে কাজে লাগছে, বিকজ অফ আইটি ব্যাকগ্রাউন্ড। প্রথমে এসেই আমি একটা অ্যাপস করেছি। আপনি যদি আমাদের 2018 সালের আমাদের ওয়েবসাইট দেখেন, আমরা অনেকগুলো অনলাইন সেবা তখনই আমরা শুরু করেছি সাথে সাথে, এবং কোভিডের মধ্যে আমরা যে কাজগুলো করতে পেরেছি এটা আইটির জন্য। এবং আমাদের মানে আইটি ব্যাংকের দুইটা পার্ট থাকে, একটা হলো ইনহাউস মানে অটোমেশন, আর একটা আপনি দেখতে পারেন আউটসাইড অটোমেশন, আপনার বিভিন্ন চাহিদা পূরণ কীভাবে হচ্ছে অটোমেশন। আমার কিন্তু ব্যাংকে একটা ইনহাউস অটোমেশন প্রসেসটা একদম মোটামুটি, আমাদের শুধু কর্পোরেট লোন বাদ দিয়ে এসএমই পর্যন্ত সব লোন অটোমেশনের মাধ্যমে প্রক্রিয়াধীন হয়, এবং ট্র্যাকিং সিস্টেম আছে। একজন গ্রাহক যখন লোন অ্যাপ্লিকেশন করে, সে কিন্তু ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে দেখতে পায় যে এই লোনটা কোন কন্ডিশনে কোথায় আছে, কোন অবস্থায় আছে। তো এই জিনিসটা জন্য আমার সহজ হয়েছে আইটির ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং আমরা চেষ্টা করেছি যে কোভিডের মধ্যে কস্ট কাটিং প্রসেস এবং অন্যান্য প্রসেসগুলো সত্যিকার অর্থে বাস্তবায়িত করার, এবং যার ফলে আমরা এই কোভিডের মধ্যেও দেখেন 12% 14% আমরা ডিভিডেন্ড দিয়েছি, এবং আমাদের প্রত্যেকটি সুযোগ বেশি। এর মধ্যে আমরা মনে হয় সবচেয়ে বেশি এক্সপ্যানশনে গিয়েছে কোভিডের মধ্যে, কারণ ক্রাইসিসকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ক্রাইসিস একটা সুযোগ, ওই কাজটা আমরা করতে পেরেছি। আসলে ব্যাংকের ডিপোজিট 17,000 বা 18,000 কোটি টাকা, আমাদের অ্যাডভান্স 14,000 কোটি টাকা দিয়ে আসলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে বিচার করা যাবে না। কারণ আপনি দেখবেন যে কতগুলো লোন দিয়েছি, কতগুলো লোকের কর্মসংস্থান হয়েছে, সেইটা চ্যালেঞ্জ। আমরা কিন্তু একটি পুরনো ব্যাংকের চেয়ে আমাদের লোন সংখ্যা বেশি। আমরা মনে হয় বাংলাদেশে 3য় বা 4র্থ পজিশনে টোটাল লোনের পরিমাণে, কোয়ান্টিটির দিক থেকে, নাম্বার অফ লোন অ্যাকাউন্ট। এই জায়গাতে আমরা মনে করছি যে সার্থক। আমরা সেই নাম্বার অফ লোন অ্যাকাউন্ট, এতগুলো লোন অ্যাকাউন্ট আমরা চলছি এবং আপনার সার্ভিস করছি। আমরা বিআরটি এর মাধ্যমে প্রায় 48 লক্ষ লোকের সার্ভিস নিশ্চয়তা দিই, এবং ল্যান্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে 34 লক্ষ লোকের সার্ভিস দিয়ে থাকি। তো এই যে এত লোককে সার্ভিস দিতে পারছি, এটা একটা আমার মনে করি আমরা মনে করি যে এটা একটা ব্যাংক, একটা নট ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা একটা সার্ভিস সেন্টার। যেহেতু মানুষের টাকায় এই ব্যাংক চলে, তো মানুষের যে সার্ভিসগুলো পাওয়া উচিত সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা শুধুমাত্র কয়েকটা গুটি সংখ্যক লোককে ইনভেস্টমেন্ট করব, 1000 লোকের কাছ থেকে আমানত নিয়ে এসে শুধুমাত্র আমি 100 লোককে বা 50টা লোককে দিয়ে দিব, যেটা আমাদের এক্সপিরিয়েন্সের ভুল ছিল শুরুর দিকে। এখানে আমার মনে করি যে তাহলে নতুন ব্যাংকের প্রয়োজনীয়তাই নেই। তাহলে আমি একটু শেষ করি আপনার আরেকটি সংক্ষেপ ভিশন দিয়ে, যে আপনি আগামী 5 বছরে এই ব্যাংকটার ভিশন কি, বা প্রবাসীদের জন্য আপনি কি করতে চান?
দেখেন যে আমাদের ভীষণ একটি সাধারণ, এই ভীষণ থেকে আমরা দূর হব না, যে আমরা আসলে দেখতে চাই আমাদের ব্যাংকের স্লোগান প্রবাসীর স্বপ্ন। আমাদের এই প্রবাসীর স্বপ্ন, আমরা প্রবাসে যে কষ্টটা করি কি কারণে করি, যে আমার পরিবার, আমার আশেপাশের লোকজন এবং আমার যে চারিদিকের যে 360 ডিগ্রি যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের সুখ এবং শান্তি বজায় থাকুক, একটা পরিবেশ, এইটাই আসলে আমাদের দেখার উদ্দেশ্য। এবং এইখানে আমাদের কাজ হলো যে আমরা যারা প্রবাসী তারা খুব সাধারণ ঘর থেকে আসছে, আপনি আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবসায়ী পাবেন না, আমরা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই ব্যাংকের সত্যিকারের উদ্যোক্তারা। সেই জায়গায় আমরা চাই যে আমার আশেপাশের সমস্ত পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই একটা ভালো ইকোসিস্টেমের মধ্যে থাকে। সেই জায়গায় আমরা কাজ করছি, একদম লোয়ার লেভেলে বেশি মানুষের সার্ভিস নিশ্চয়তা করব। যেটা আমরা চাচ্ছি যে নিয়ারেস্ট যে আমরা ডিজিটাইজেশনের মাধ্যমে, সঠিক ফিনটেকের মাধ্যমে ঘর থেকে যাতে মানুষ পুরোপুরি ব্যাংকিং, কোভিড আমাদের অনেকগুলো জিনিস শিখিয়েছে, সেই জিনিসটাকে একদম ফাইনিং করে, টিউনিং করে মানুষকে ঘর থেকে সেবা দিতে পারি। আজকে দেখেন, আপনি চান না চান, বাংলাদেশে প্রায় 5 কোটি লোক এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আর্থিক খাতে জড়িত। সেটা আমরা বিকাশের মাধ্যমে করি, নগদের মাধ্যমে করি, অথবা ব্যাংকিং। অথচ যতগুলো লোক এই আর্থিক লেনদেনে আমাদের এখন অনলাইন ভিত্তিক বা চলে আসছে, ততগুলো লোক কিন্তু ব্যাংকিং সার্ভিস পাচ্ছে না। আমরা চাচ্ছি যে এই লোকগুলোকে ব্যাংকিংয়ের আওতায় আনা, এবং এই কাজটা আমরা যত বেশি করতে পারবো, বেশি মানুষকে সার্ভিস দিতে পারবো, বেশি লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো, সত্যিকার সোনার বাংলায় এখান থেকেই তৈরি হবে। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কাজ করছে, গ্রামে গঞ্জে তাদের বুথ নিয়ে যাচ্ছে, মাইক্রো ক্রেডিট নিয়ে যাচ্ছে, এবং তাদের ভিশন যে তারা কিভাবে ফিউচারে আরও কর্মসংস্থান বাড়ানো এবং প্রবাসীদের জন্য আরও কিভাবে তাদের কাজ করা যায়, তাদের যে এখনকার যে চ্যালেঞ্জগুলো প্রবাসীদের জন্য প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, সেগুলো আমরা জানলাম। সেগুলো ওভারকাম করে কিভাবে তারা ব্যাংকটিকে আরও সাধারণ মানুষের ব্যাংক করতে চায়, সেটাই আমরা আজকে জানতে পারলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।